বাংলাদেশে আজকে বিমান দুর্ঘটনায় আহত এবং নিহত সকল পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমি কথা বলছি একজন মানুষ হিসেবে, একজন সন্তানহারা মায়ের কণ্ঠ হিসেবে। আমি কিছু ভিডিওতে দেখলাম যে এক একটি ক্লাসরুমে আগুন জ্বলছে। ভেতরে যে দেব শিশুরা তারা বসে আছে, তারা যেখানে বসেছিল সেখানেই তাদের করটি, সেখানে তাদের শরীরটা একটি স্তূপের মতো, একটি পুড়ে যাওয়া একটি শরীর সেখানে সেই জায়গায় বসে আছে। এই দৃশ্যটি অত্যন্ত ভয়াবহ। অনেক ছাত্রছাত্রী যারা উদ্ধার করেছে তাদের কাছ থেকে তাদের বয়ান মতে যেটুকু বুঝতে পারলাম, তারা কেউ বলছে 6টি ক্লাসরুমকে এটি আঘাত করেছে। কেউ বলছে যে এক একটি ক্লাসরুমে 330-এর বেশি ছাত্রছাত্রীর সংখ্যা ছিল। কেউ বলছে এই হতাহতের সংখ্যা 300-র উপরে। 6টি ক্লাসরুমে যদি 30টি করে বাচ্চা থাকে, সংখ্যাটি নেহাতি কম নয়, 150-র উপরে। এরকম ভিন্ন ভিন্ন অনেকগুলো স্টেটমেন্ট আমি দেখেছি, কিন্তু সবগুলোই আমি যেটুকু বুঝতে পেরেছি, আমি যেটুকু ভিডিওতে দেখেছি, সংখ্যা 100 পেরিয়ে গেছে। মৃত সংখ্যা, আহত তাদেরকে তো আমরা দেখতেই পাচ্ছি, তারা হাসপাতালে আছে, তাদের উদ্ধার চলছে। স্কুলের ম্যানেজমেন্টকে আমি বলবো, আপনাদের কাছে তো নিশ্চয়ই ডিজিটালি অ্যাটেন্ডেন্স শিট থাকে, আজকে কোন কোন বাচ্চারা এসেছে। ইভেন কিছু কিছু স্কুলে প্রতিটি ক্লাসে তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। লাস্ট পিরিয়ডে কতজন বাচ্চা সেই প্রতিটি ক্লাসে ছিল, সেই অ্যাটেন্ডেন্স শিটটা আপনারা প্রকাশ করুন। সরকারের এত তাড়াহুড়োর কোনো কারণ নেই। আপনারা স্কুলের ম্যানেজমেন্টকে বলুন, কলেজের ম্যানেজমেন্টকে বলুন, তারা প্রকাশ করবে কতজন শিশু তাদের অ্যাবসেন্ট আছে। এতজন শিশুকে পাওয়া গিয়েছে, এতজন শিশুকে পাওয়া যায়নি, কিন্তু কতজন শিশু তাদের স্কুলে সেদিন ক্লাসে উপস্থিত ছিল। আপনাদেরকে এত তাড়াহুড়ো করে ফালতুভাবে এভাবে মিথ্যাচার করার কোনো প্রয়োজন নেই, কারণ এটি শিশুদের প্রাণ নিয়ে কথা। কিছু ভিডিও দেখলাম, কিছু ছবি দেখলাম, ছাই পড়ে আছে, দাঁত পড়ে আছে, করটি পড়ে আছে। এগুলো নেওয়া যাচ্ছে না। অনেকটা মনে হচ্ছে কানের ভেতরে সীসা গলে ঢুকিয়ে দিলে যেরকম হয়তো কষ্ট হবে, আমি জানি না কেমন, বাট বুকের ভেতরে সেরকম একটি চাপা কষ্ট অনুভব করছি। সেই বাচ্চাগুলোর জন্য যারা আমাদের ভবিষ্যৎ ছিল, তারা আজকে ছাই হয়ে গিয়েছে। আমাদের এই ছাইদেরকে আমরা, যে বাবা মা তাদের সন্তানদেরকে পাবে, ছুঁয়ে দেখতে পারবে, তাদেরও কিছুটা সান্ত্বনা থাকবে। কিন্তু যেই বাবা মা তার সন্তানকে আর পাবে না, দেখতে পাবে না, ছুঁয়ে দেখতে পারবে না, শরীরটা দেখতে পারবে না, জানবে না এই দাঁতটা যে পড়ে আছে সেই দাঁতটা কোন বাচ্চার, তাদের কথা ভাবুন, মিথ্যাচার করবেন না। রাতে 2:15 দেখছি ছাত্ররা হোস্টেল থেকে নেমে এসে চিৎকার চেঁচামেচি করছে যে অ্যাম্বুলেন্সে করে তারা এক একটা ব্যাগে 6টা-7টা করে লাশ ঢুকাচ্ছে। এভাবে 17টা ব্যাগ তারা পাস করেছে। এসব কেন? এগুলো কি ধরনের আলামত? এই বাস্তবতা কোনো দুর্ঘটনা নয়। আমার মনে হয় না এটা কোনো দুর্ঘটনা। কেননা একদিন আগেই একটি পেজ থেকে, অ্যানোনিমাস একটি পেজ থেকে, ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে, একটি স্ট্যাটাস দিয়েছে যে বাংলাদেশে এই ধরনের একটি ঘটনা ঘটতে যাচ্ছে, একটি স্কুলের ভবন ভেঙে পড়বে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি করেছে? তারা এই ধরনের কোনো অ্যালার্ট কেন করেনি কাউকে? সরকার কি করেছে? সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে তারা হেফাজতে এনসিপি করে তাদের পিছে পিছে গোটা বাংলাদেশে এই পদযাত্রা এবং হানিমুন করে বেড়াচ্ছে। কেন এই যে ঘটনাটি ঘটছে, আজকে রাতে তখনও গোপালগঞ্জে সেনাবাহিনী হামলা চালিয়েছে আবারও? কেন? আপনাদের লজ্জা হয় না? আপনারা এদিকে প্রকাশ করছেন আমরা খুবই আহত, ওইদিকে আপনারা মানুষ হত্যা করছেন। আপনাদের ন্যূনতম দায়বোধ নেই দেশের প্রতি। আমি ডক্টর ইউনূসের একটি ভাষণ শুনলাম, সেখানে তিনি বলছেন তিনি কল্পনা করেননি, কেউ কল্পনা করেনি, কেউ মৃত্যু কল্পনা করে না এভাবে। যে বাবাটা একটু আগে বাচ্চাটিকে টিফিন দিয়ে এসেছে, সে কল্পনা করেনি যে একটি বিমান আছড়ে পড়বে তার সন্তানের শরীরের উপরে। কিন্তু সরকার প্রধান হিসেবে, দেশের প্রধান হিসেবে আপনার একটি দায় আছে। আপনার ঘোষণার প্রথম কথাটি হতে পারত, আপনি সমবেদনা তো আপনি অবশ্যই প্রকাশ করেছেন, তার পাশাপাশি এই মুহূর্তে যে সাপোর্টটি প্রয়োজন, আপনি
আপনি ঘোষণা দিতে পারতেন যে এই সকল সন্তানদের দায় চিকিৎসার ব্যয়ভার সরকার গ্রহণ করছে, অন্ততপক্ষে পিতামাতা কিছুটা নিশ্চিন্ত হতো। আপনি সে ধরনের কোনো কথা বলেননি। কোনো শিশুর চিকিৎসার ব্যয়ভারের কথা আপনারা বলেননি। আপনি সেখানে আমরা দেখেছি কিছু দায়িত্ব জ্ঞানহীন রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা অ্যাম্বুলেন্সকে থামিয়ে 100 জন করে পাহারা নিয়ে তারা সেখানে ছুটে যাচ্ছে, তারা মানে হাসি মুখে কর্মর্দন করছে, তারা কথা বলছে। এটা কি রাজনীতি করার জায়গা? আপনি একজন দেশের প্রধান হিসেবে আপনি বলতে পারতেন, আহ্বান জানাতে পারতেন যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনারা এই ধরনের অবস্থান থেকে সরে আসুন। এতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বাচ্চারা যারা আহত হচ্ছে তারা কিন্তু তাদের ইমিউনিটি এখন অনেক লো, যে কোনো ধরনের ইনফেকশন ঘটে যেতে পারে, তাদের শরীরে আসতে পারে। এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকুন, সেটি আপনি করছেন না। আপনি বলতে পারেন যে আপনারা যারা রাজনৈতিক দল আছেন তারা প্রতিটি রাজনৈতিক দল থেকে বা ব্যক্তি হিসেবে ব্যক্তি পর্যায়ে আপনারা 10 জন করে বাচ্চার চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করুন। আপনি নিজে তো গত 11 মাসে বহুত কিছু করেছেন। আপনার 666 কোটি টাকা থেকে শুরু করে আপনার গ্রামীণ ব্যাংক, আপনার টেলিকম, আপনার ইউনিভার্সিটি, আদম ব্যবসা, অনেক কিছু করে আপনার কলা গাছ থেকে এখন বটগাছ হয়ে গিয়েছেন। আপনি সরকারের যদি কোষাগারের সকল টাকা আপনারা খেয়ে থাকেন, সকল টাকা যদি হেফাজতে এনসিপিতে লেগে যায়, আপনারা একবার বলুন, আপনি নিজের ব্যক্তিগত পর্যায় থেকে বলুন, আপনি অন্ততপক্ষে 100 বাচ্চার চিকিৎসা ব্যয়ভার আপনি গ্রহণ করুন। আপনার সেই ক্ষমতা আছে। শুধু মিষ্টি কথা বলে আপনি দায় এড়াতে পারেন না। এটি রাষ্ট্রের দায় স্বীকার করতে হবে। আপনারা এক দিকে বিচ্ছিন্নভাবে কথা ছড়াচ্ছেন, বা হয়তো বা এটি আপনাদের আরেকটি মেটিকুলাস প্ল্যানের অংশ। দয়া করে শিশুদেরকে রেহাই দিন, শিশুদেরকে বাঁচতে দিন। আপনাদের মেটিকুলাস প্ল্যানে বারবার শিশুদেরকে আনবেন না, স্কুলের ছাত্রছাত্রীদেরকে আনবেন না। ওয়াকার তো দেখি এই সাদা শকুন, যিনি জামায়াতের সাদা শকুন, তিনি উষ্টা খেয়ে পড়ে গেল, তার চিকিৎসার ব্যয়ভার নিয়ে বসে আছে, চিকিৎসা পুরো দায় নিয়ে বসে আছে। কেন ওয়াকার এখন কথা বলছে না? কেউ তো দেখি পাইলটের গুণগান গাইতে ব্যস্ত এই সময়। কেউ বলছে না যে শিশুটি ছাই হয়ে গিয়েছে, তার বাবা মার কষ্ট কোথায় হচ্ছে। আপনাদের লজ্জা হয় না? এই দায়িত্ব জ্ঞানহীন একজন পাইলটের কথা আপনারা প্রচার করছেন, যে কিনা 12 মিনিট সময় পাওয়ার পরেও বিমানটিকে আছড়ে ফেলেছে একটি স্কুলের উপরে। মিথ্যাচার করছেন যে সেনাবাহিনী বলছে যে সে নাকি বিমানের ভিতরে মারা গিয়েছে। না, সে প্যারাশুট নিয়ে ইজেকশন করেছিল। সে একটি পাশের বিল্ডিংয়ের উপরে আছড়ে পড়েছে, সে পুড়ে যায়নি। তার লাশ আমরা দেখেছি, তার শরীরে কোনো অংশ পড়েনি। আপনারা হয়তোবা এখানে মেটিকুলাস প্ল্যান করছেন যে আমরা খুবই খারাপ অবস্থায় আছি, বাইরের দেশ আমেরিকা আসেন আমাদের দেশে, আমাদের চীনের বিমান ভালো না, আমরা আমেরিকা থেকে বিমান কিনবো। করেন না, কিন্তু শিশুদেরকে রেহাই দিন। যা খুশি তাই করেন, শিশুদেরকে রেহাই দিন। আমি রাজনীতিবিদদের এই ভিড়ে, এই নোংরা রাজনীতির এই ভিড়ে সবাই তাদের চেহারাটি চেনাতে চাচ্ছে। এই যে আমি এসেছি, এই যে দেখেন আমি আসলাম, তাদের নাম কেউ নিচ্ছে না। কিন্তু যেই ব্যক্তিটি সেই দেশেই নেই, তার নাম সকলে নিচ্ছে। কেন নিচ্ছে? এই বার্ন ইউনিটটিকে তিনি গড়ে দিয়েছেন। তিনি সেখানে না থেকেও সব থেকে বেশি জায়গা জুড়ে তিনি আছেন। দেশকে গড়ার চেষ্টা করুন, দেশের মানুষ আপনাকে এমনি চিনবে। শুধু নিজের জন্য দেশকে ধ্বংস করে দিয়েন না। আজকে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। বাচ্চাদেরকে রেহাই দিন, বাচ্চাদেরকে বাঁচতে দিন। আমি আসলে ট্রমা নিতে পারছি না। আমি জানি বাবা মা, বাংলাদেশের প্রতিটি বাবা মার অবস্থা অত্যন্ত ভয়াবহ। তারা কিভাবে নিচ্ছে আমি জানি না। সরকারকে বলবো দায়িত্বশীল হন। সেনাবাহিনীকে বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিন। গোয়েন্দা বাহিনীকে বলবো আপনারা, সব থেকে ভয়াবহ যে বলছে যে সামনে আরেকটি বোম ব্লাস্টের ঘটনা ঘটতে যাচ্ছে। আপনারা কল্পনা করতে পারেন সেটিও নাকি এই স্কুল এবং হাসপাতালের উপরেই হতে যাচ্ছে। ওই অ্যানোনিমাস পেজ থেকেই বলছে। দয়া করে ইনকোয়ারি করুন, বের করুন কোথায় ঘটতে যাচ্ছে এই দুর্ঘটনা। প্রস্তুত থাকুন, কথা বলুন, আওয়াজ তুলুন, প্রশ্ন করুন। আমি আমার প্রতিটি সন্তানের নাম চাই। আমি জানতে চাই কতজন নিহত হয়েছে। আমি তাদের চিকিৎসার পুরো দায় সরকার নিয়েছে দেখতে চাই।
আমি দেখতে চাই প্রতিটি আহত শিশু তাদের সুচিকিৎসা পাচ্ছে, প্রতিটি বাবা মা তাদের সন্তান হারিয়েছে তারা জানতে পেরেছে, প্রতিটি বাবা মা যারা সন্তান হারিয়েছে তারা লাশ পেয়েছে।